ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তিনি ক্রিটিক্যাল, তার অবস্থা খুবই খারাপ এবং প্রায় 12 ঘন্টার বেশি সময় পার হওয়ার পরেও তাকে নিয়ে কোনো আশার বাণী ডাক্তাররা শোনাতে পারেননি। আপনারা এর মধ্যে জেনে গেছেন যে একেবারেই শেষ মুহূর্তে জীবন মৃত্যুর শেষ লগনে মানুষ যে ফাইট করে, এই তরুণ রাজনীতিবিদ ওসমান হাদি সেই ফাইটটি করছেন। এবং ওসমান হাদির মৃত্যুর পর এটা নিয়ে দেশের নানান রকম কীর্তি কারখানা চলছে। মানে একটা মানুষ নিহত হতে চলেছেন, তাকে যেভাবে গুলি করা হয়েছে, এত লোমহর্ষক মৃত্যু, এই লোমহর্ষক কিলিং মিশন ঢাকার শহরে খুব কম দেখা যায়। কিছুদিন আগেও ঢাকার কোর্ট এলাকায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটিও দেখা গেছে যে এসে কাছাকাছি জায়গা থেকে তার বডি টার্গেট করে গুলি করা হয়েছে। 4-5টি গুলির পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কিন্তু এখানে খুবই দক্ষ শুটার যে কাজটি করেছে, এটা আর বলার এখন অপেক্ষা রাখে না। এবং সিসিটিভি ফুটেজ এবং ক্লোজ করে যেটুকু দেখা গেছে পরে, জাস্ট বাম হাতে পিস্তল লুচিয়ে একজন চৌকস কমান্ডো স্টাইলে ওসমান হাদিকে শেষ করার জন্য গুলিটি ছোড়া হলো। এরপরে যেসব খবরাখবর আসছে, সেই খবরে আবারও বলা হচ্ছে আততায়ী পেশাদার শুটার হাদির সঙ্গেই ছিলেন। আমরা কাউকে সন্দেহের চোখে দেখছি না, আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছি না, বলছে ইনকিলাব মঞ্চ। তারা বলছে যে যারা আছে দেশের ভেতরে এবং আওয়ামী লীগ কেউই সন্দেহের বাইরে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপরে হামলাকারী কারা, তাদের কি শনাক্ত করা সম্ভব হয়েছে? ঢাকা পল্টনে বক্স কালভার্ট এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে প্রচারে ছিলেন তার সতীর্থরা মনে করছেন যে হামলাকারীরা হাদির সঙ্গেই তার নির্বাচনী প্রচারে ছিলেন এবং ছবি বিশ্লেষণ করে তো তাই দাঁড়াচ্ছে। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা দুইজনকে তারা আততায়ী হিসেবে সন্দেহ করছেন। রাতে আইজিপি তিনি বলেছেন যে তার ধারণা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। হাদির উপর হামলার ঘটনা তদন্তে অগ্রগতির বিষয়ে তিনি বলছেন, অগ্রগতি আমরা এই মুহূর্তে বলছি, আমরা কাজ করছি এবং বিফল হব না। আমার কাছে যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেখানে বলছে পরদিন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জুলাই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের পরিচিত মুখ হাদির উপর হামলা হলো তফসিল ঘোষণার পরদিন। আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল এই এলাকাটি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সেজন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন। এই শুক্রবার দুপুরে মতিঝিলের একটি মসজিদে সেরকম একটি প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য ব্যাটারি রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। তারপর তাকে আমরা সমস্ত কিছু এর আগের দিন আপনাদেরকে জানিয়েছি। প্রশ্ন উঠেছে যে এই চলন্ত অবস্থায় এক গুলি লক্ষ্যবদ্ধ হয়েছে। আমরা আগের দিনও বলেছি টার্গেট এত সুদক্ষ হাতে বলার অপেক্ষা রাখে না। গুলির ঘটনায় একটি ভিডিওতে দেখা গেছে যে একদম কাছে থেকে বাম হাতে টার্গেট করে তার কানে যে গুলিটি করা হয়েছে, সেই গুলিটি তার মাথা একদম একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। অন্তত ডাক্তাররা তাই জানিয়েছেন। ঘটনাস্থলে একটি গুলির খোসা পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরাও পুরো ঘটনাটার বর্ণনা দিয়েছেন কিভাবে কি হয়েছিল। আততায়ী ছিলেন হাদির সঙ্গেই। হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর থেকে তার সতীর্থরা বলছিলেন হামলাকারীদের ছবি তাদের কাছে রয়েছে। বিকেলে তারা দুটি ছবি প্রকাশ করেন। মতিঝিল ওয়াবদা মসজিদ ও মাদ্রাসা এলাকায় লিফলেট বিলি সমেত তোলা এই ছবির একটিতে মাস্ক পরা একজনকে হাদির সঙ্গে বসে থাকতে দেখা যায়, আরেকটি ছবিতে গায়ে স্যুট, গলায় চাদর পরা আরেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব ছবি দিয়ে হাদির উপর হামলার ঘটনার সিসি ক্যামেরা ভিডিও ধরে তারা দাবি করছেন এই দুজনেই আততায়ী। পুলিশ নিশ্চয়ই এগুলো বিশ্লেষণ করছে। তার পাশাপাশি একজনের পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় শুরু হয়েছে। সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি দাবি করেছেন যে একজন আততায়ী, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আদাবর থানার সাবেক সভাপতি। কিন্তু আদাবর থানার সাবেক সভাপতিদের কেউ তারা ফেসবুকে পোস্টে তারা জানিয়েছেন যে 2012 সালে আদাবর এবং মোহাম্মদপুর থানা আলাদা হয়। এরপর আদাবরের যে 3টি কমিটি হয়েছে, 2টি কমিটি গেছে আর একটি কমিটি রানিং ছিল। সেই কমিটিগুলোতে যে নাম বলা হচ্ছে সেই নামে কোনো ছাত্রলীগের সভাপতি ছিল না। তারপর জুলকারনাইন শাহের আবারও একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে ঠিক আছে, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা দিয়ে অস্বীকার করে, কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে তৌফিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে আততায়ীর ছবি দেখা গেছে। এখানেও প্রশ্ন ওঠে যে এইরকম ছবি জুলাই অভ্যুত্থানে থাকা বা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেকের সঙ্গে সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সেই সময়কার প্রেসিডেন্ট, আওয়ামী লীগ নেতা, তাদের ছবি দেখা গেছে। ফলে আওয়ামী লীগকে এখানে সম্পৃক্ত করার বিষয়টিও এখনো কেউ সুনিশ্চিত করতে পারছে না। ইভেন ইনকিলাব মঞ্চ এখনো সেরকম কোনো অভিযোগ করে নাই। এটা দেশের বাইরের এই প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো অংশই কাজটি করছে, নাকি দেশের ভেতরে প্রতিদ্বন্দ্বিতাকারী যারা এইবার নির্বাচন করতে চান এই অ্যারেঞ্জ টাইপের একটা নির্বাচনে, আগের মতো আগে যে টাইপের নির্বাচন আওয়ামী লীগ করেছে,
তারা কেউ করেছে হাদির ওই জায়গাটা? হাদি তার পলিটিক্যাল পজিশনের কারণে এমন কোনো চ্যালেঞ্জ তাদের মধ্যেই হয়ে উঠেছিল কিনা? বিভিন্ন জনের নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আসছে, তাদের কার্যকলাপ, বক্তব্য, সেগুলো নিয়ে কথা হচ্ছে। রাশেদ খানের বক্তব্য নিয়ে কথা হচ্ছে, সাদিক কায়েমের বক্তব্য নিয়ে কথা হচ্ছে, আবার মির্জা আব্বাসকেও কেউ কেউ টেনে এনেছেন। কিন্তু এই অংশ, এই ভেতরে তারা ছাড়াও তারও অংশ রয়েছে, এবং দেশে অবৈধ অস্ত্র হাতে প্রচুর শক্তিশালী গ্রুপ রয়েছে, এক্সট্রিমিস্ট ধরনের গ্রুপ রয়েছে, তারা রাজনৈতিক দল না। আর সেদিক দিয়ে আবার আওয়ামী লীগ, এই দুই পক্ষের মধ্যে কে এর সুবিধা নিতে চেয়েছে? সারা দেশে হঠাৎ করেই আবার একটা বিশৃঙ্খল টাইপের অবস্থা। হঠাৎ করে এখানে আগুন, সেখানে বাসে আগুন, এখানে নির্বাচন কমিশনে আগুন, এই ধরনের ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। আমি 12 ডিসেম্বর 2025 যে বিষয়গুলো আপনাদের দিকে নজর দিতে চাই, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি আপনাদেরকে কয়েকটি খবরের শুধু আগে সামান্য অংশ একটু জানিয়ে দিতে চাই। এবং এগুলোর পেছনে কি? লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়েছে নথিপত্র। ভেতরে দারোয়ান ছিল, সে টের পেয়ে কে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যায়। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কমিশন স্টোর রুমে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর 4টার দিকে মাস্ক পরা এক যুবক আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসাইন। সিসিটিভি ভিডিও বলাতে তিনি বলেন, গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ওই যুবক ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে আগুনের রশ্মি দেখা যায়, এরপরে ওই যুবক গেট টপকে বের হয়ে যান। ফারুক হোসেন বলেন, এই যুবক জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমেছিল, সে টের পেয়ে কে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যায়। এর মধ্যে 2008 ও 9 সালের ভোটের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউ সহ কিছু সরঞ্জাম পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় পায়নি। এদিকে উপজেলা থেকে খবর পেয়ে উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সেখানে গেছে, এবং এটা হচ্ছে লক্ষ্মীপুরের সিচুয়েশন। আর এমনি থেকে দুর্ঘটনার খবর পাওয়া গেছে কেরানীগঞ্জে বহুতল ভবন, এমন কিন্তু নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুনের ঘটনা ঘটেছে। এরকম থেমে থাকা বাসে আগুন গত দুদিনে একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। তফসিলের পরদিনই রক্ত ঝরল রাজপথে। ওসমান হাদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর সঙ্গে সঙ্গে তার উপরে এই ভয়াবহ হামলা হয়েছে। এই নিয়ে স্তব্ধ রাজনৈতিক মহল, এবং রাজনীতিতে যারা এবার ইলেকশন করছেন তাদের যারা অস্বাভাবিক শক্তি, তাদের শত্রু বেশি, মানে অদৃশ্য শত্রু। সবাই সবাইকে চিনে, সবাই একসাথে মাঠে রাজনীতি করছে, হাসছে, দেখলে খুব মিষ্টি ব্যবহার, রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাচ্ছে, প্রধান উপদেষ্টা ডাকলে যাচ্ছে, প্রধান উপদেষ্টা গ্যাঞ্জামে পড়লেই তাদেরকে ডাকে, স্যুপ জুস খাওয়ায়। তারপর এবারও শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা, আমি যখন এই আলোচনা করছি 12 ডিসেম্বর সকালবেলায়, তখন তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি তার লাগবেই, এনসিপি কে ডেকেছেন। মানে এই যে বিবদমান গ্রুপগুলো, এর মধ্যে বিএনপি এবং জামাতে ইসলামীর প্যারালাল শক্তি হচ্ছে এনসিপি, সেই জন্য তিনি তাদেরকে একসাথে ডাকেন। ইনকিলাব মঞ্চের সঙ্গেও প্রধান উপদেষ্টা বলছেন, বিপদে পড়লেই উনি তাদেরকে ডাকেন, এবং ডাকলে পরে কি যে বলেন এটা রাজনৈতিক দলগুলো জানে, আর উনি জানেন, আমরা অতটা জানি না, বুঝি না। প্রেস সচিব এসে কোনো একটা বক্তৃতা দেন, রাজনৈতিক দলগুলো বের হয়ে একটা বক্তৃতা দেন, এবং সবাই মোটামুটি এরকম যে আচ্ছা হযরত যা বলেছেন মোটামুটি ঠিক আছে, আমরা এটা মেনে নেই। কিন্তু মেনে নেই ওই যমুনার গেটটা পার হওয়ার পরে আবার যেই লাউ সেই কদু, নিজেরা একে অপরের মধ্যে কামড়াকামড়ি ধামড়াধামড়ি শুরু করে। এই সময় দেশে এই অনাকাঙ্ক্ষিত যে খবরগুলো পাওয়া যাচ্ছে, এই খবরগুলো তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের উপরে যায়। মানে এই রাজনৈতিক মহল যারা এই মিটিং গুলো করে, তারা বলে যেগুলো আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির কথা ফিসফাস শোনা যায়। সকালবেলায় 12 ডিসেম্বর, লক্ষণ কি অন্য কিছু কিনা?